রাজেশ বর্মা বেঙ্গালুরুর সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানির আসল মালিক ছিল, কিন্তু নিজের আসল পরিচয় গোপন রাখার জন্য সে সেই কোম্পানির গেটেই একজন সিকিউরিটি গার্ডের চাকরি করত। ভাগ্যক্রমে তার বিয়ে মেগা ফিন্যান্স সলিউশনসের মালিকের মেয়ে আরোহীর সাথে হয়ে গিয়েছিল, কিন্তু আরোহী ছিল তার বাবার বখে যাওয়া এবং অহংকারী মেয়ে। সে সবসময় তার বন্ধুদের সামনে রাজেশের মজা উড়াত। তাকে ঘর জামাই করে রাখা হয়েছিল। পরিবারের লোকজন তাকে দিয়ে টয়লেট পরিষ্কার করাত, বাসন মাজাত এবং সারা দিন খোটা দিত। একদিন যখন আরোহী নিজের কোম্পানিতেই অন্য একটি ছেলের সাথে হাসাহাসি এবং রঙ্গলিনায় মেতেছিল, তা দেখে রাজেশের রক্ত টকবগিয়ে উঠল। এরপর রাজেশ যা করল তাতে পুরো কোম্পানি স্তব্ধ হয়ে গেল। শেষ পর্যন্ত একজন সাধারণ দেখতে গার্ড এতটা বিপজ্জনক কিভাবে হতে পারে? কোয়েম্বাটোর, তামিলনাড়ু, এমন এক শহর যেখানে স্বপ্নের দৌড় কখনো থামে না। এখানে প্রতিটা সকাল নতুন আশা নিয়ে আসে এবং প্রতিটা রাত হাজারো না বলা গল্প নিজের চাদরে জড়িয়ে নেয়। এই ব্যস্ত শহরের এক কোণে একটি বিশাল কাঁচের ইমারতের সামনে রাজেশ বার্মা শান্তভাবে দাঁড়িয়েছিল। সে তার গার্ডের পোশাকে সতর্ক নজরে দামি গাড়ি আর স্যুটবুট পরা মানুষদের দেখছিল, কিন্তু তার মুখে কোনো লোভ ছিল না, ছিল শুধু এক শান্ত পর্যবেক্ষণের ভাব। রাজেশ বার্মা এই নামটি ব্যবসা জগতে তুফান আনার ক্ষমতা রাখত। তার বাবা অমরজিৎ বার্মা ভারতের অন্যতম বড় শিল্পপতি ছিলেন, যার সাম্রাজ্য মাটি থেকে আকাশ পর্যন্ত বিস্তৃত ছিল। কিন্তু এখানে মেগা ফিন্যান্স সলিউশনসের গেটে সে ছিল শুধু রাজেশ, একজন সাধারণ গার্ড যে মাসে ১৫,০০০ টাকা আয় করত। এই সব কিছুই ছিল তার বাবার দেওয়া একটি শর্তের ফল। কয়েক মাস আগে নিজের লাক্সারি অফিসে বসে অমরজিৎ বার্মা তার একমাত্র ছেলেকে বলেছিলেন, বাবা, তুমি মুখে সোনার চামচ নিয়ে জন্মেছ, তুমি কখনো অভাব দেখনি, কখনো অপমান সহ্য করনি। টাকা কামানো আর সামলানো তুমি জানো, কিন্তু টাকার আসল দাম আর মানুষের আসল পরিচয় তুমি তখনই বুঝবে যখন তোমার কাছে এই নাম আর প্রতিপত্তি থাকবে না। আমি চাই তুমি ৬ মাস একজন সাধারণ মানুষের মতো বাঁচো, নিজের পরিচয় লুকিয়ে নিজের যোগ্যতায় চাকরি করো এবং নিজের অন্ন নিজে জোগাড় করো। যখন তুমি জীবনের এই আগুনে পুড়ে খাঁটি সোনা হয়ে বেরোবে, তখন তুমি আমার সাম্রাজ্য সামলানোর যোগ্য হবে। রাজেশ তার বাবার চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়েছিল। সে সবসময়ই মাটির মানুষ ছিল এবং এটা জানার কৌতূহল তারও ছিল যে বার্মা পদবি ছাড়া তার নিজের অস্তিত্ব কী। সে কোয়েম্বাটোরের একটি ছোট বস্তিতে একটি ঘর ভাড়া নিয়েছিল, যেখানে বর্ষায় ছাদ চুঁইয়ে জল পড়ত আর গরমে দেওয়াল থেকে আগুনের হলকা বেরোত। অনেক জায়গায় চাকরির জন্য ঘুরে অবশেষে এই গার্ডের চাকরিটি সে পেয়েছিল। তার জীবন বদলে গিয়েছিল। যে ছেলেটি বিশ্বের সেরা শেফের হাতের রান্না করা খাবার খেত, আজ সে রাস্তার ধারের ইডলি বড়ার উপর দিন কাটাত। যে ডিজাইনার পোশাক পরত, আজ সে মাত্র ২টি ইউনিফর্মে সপ্তাহ পার করে দিত। কিন্তু তার কোনো অভিযোগ ছিল না। সে প্রতিদিন নতুন কিছু শিখছিল। সে শিখছিল কম টাকায় কিভাবে মাস চালাতে হয়, ছোট ছোট জিনিসের মধ্যে কিভাবে আনন্দ খুঁজে নিতে হয় এবং মানুষ আপনার পোশাক আর পদ দেখে কিভাবে আপনার মর্যাদা বিচার করে। মেগা ফিন্যান্স সলিউশনসের মালিক মিস্টার গোপাল শর্মা ছিলেন একজন মহৎ ও বুদ্ধিমান মানুষ। তিনি বেশ কিছুদিন ধরে নিজের এই নতুন গার্ডকে লক্ষ্য করছিলেন। রাজেশের শান্ত স্বভাব, তার চোখের সততা এবং কাজের প্রতি তার নিষ্ঠা তাকে মুগ্ধ করেছিল। এক সন্ধ্যায় মিস্টার শর্মা যখন অফিস থেকে বেরোচ্ছিলেন, তখন তিনি দেখলেন যে গেটের কাছে একটি মানি ব্যাগ পড়ে আছে। কিছু বলার আগেই রাজেশ সেই ব্যাগটি তুলে নিল এবং খুলে দেখল। তার মধ্যে হাজার হাজার টাকা আর প্রয়োজনীয় কার্ড ছিল। রাজেশ কোনো কিছু না ভেবেই সেই লোকটির পিছনে ছুটল, যার পকেট থেকে ব্যাগটি পড়েছিল। এইসব দৃশ্য মিস্টার শর্মা নিজের গাড়ি থেকে দেখছিলেন। আজকের যুগে এমন সততা দেখে তার মন ভরে গেল। তিনি রাজেশকে নিজের কাছে ডাকলেন। তোমার নাম কি? জি, রাজেশ। খুব ভালো। মিস্টার শর্মা তার পিঠ চাপড়ে বললেন এবং বললেন যে তার সততা দেখে তিনি অত্যন্ত খুশি হয়েছেন। সেই দিন থেকে মিস্টার শর্মা প্রায়ই রাজেশের সাথে কয়েক মিনিট কথা বলতেন। তিনি রাজেশের সাদাসিধে ভাব এবং চিন্তাধারার মধ্যে এক অদ্ভুত গভীরতা অনুভব করতেন। তিনি নিজের মেয়ে আরোহীকে নিয়ে খুব চিন্তিত থাকতেন। আরোহী অত্যন্ত সুন্দরী ছিল, কিন্তু সেই সাথে ছিল অত্যন্ত অহংকারী আর জেদি। সে টাকা আর নিজের রূপের ওপর খুব গর্ব করত। মিস্টার শর্মার ভয় ছিল যে কেউ হয়তো তার জীবন নষ্ট করে দেবে। তিনি তার মেয়ের জন্য এমন একজন জীবনসঙ্গী খুঁজছিলেন যে সৎ, পরিশ্রমী এবং মাটির মানুষ হবে। এই সব গুণ তিনি রাজেশের মধ্যে দেখেছিলেন।
একদিন তিনি এমন এক সিদ্ধান্ত নিলেন যা সবাইকে অবাক করে দিল। তিনি রাজেশকে তার কেবিনে ডাকলেন এবং সরাসরি নিজের মেয়ের হাত তার হাতে দেওয়ার প্রস্তাব রাখলেন। রাজেশ, আমি জানি তুমি একজন সাধারণ গার্ড, আর আমার মেয়ে আকাশে উড়ে বেড়ানো এক পরী, কিন্তু আমার বিশ্বাস যে তুমি ওকে সামলে নেবে। তোমার সততাই তোমার সবচেয়ে বড় সম্পদ। তুমি কি আমার মেয়ে আরোহীকে বিয়ে করবে? রাজেশ স্তব্ধ হয়ে গেল। কোথায় সে আর কোথায় কোয়েম্বাটুরের এত বড় কোম্পানির মালিকের মেয়ে? সে নিজের আসল পরিচয় দেওয়ার কথা ভেবেছিল, কিন্তু তখনই বাবার শর্তের কথা মনে এলো। হয়তো এটাও তার পরীক্ষার একটা অংশ ছিল। একজন ধনী মেয়েকে বিয়ে করে তার জগতে গরিব হয়ে থাকা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেক ভেবেচিন্তে সে হ্যাঁ বলে দিল। সে জানত না যে এই হ্যাঁ তার জীবনকে এমন এক মোড়ে নিয়ে যাবে যেখানে তাকে অপমানের তিতকুটে স্বাদ নিতে হবে এবং ধৈর্যের প্রতিটি পরীক্ষা দিতে হবে। সে এক নতুন অধ্যায়ে পা রাখছিল, এমন এক অধ্যায়ে যেখানে তাকে ঘর জামাই হয়ে থাকতে হতো এবং এমন সব কথা শুনতে হতো যা যে কোনো আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষের বুক চিরে ফেলত। বিয়েটা খুব সাদামাটাভাবেই হলো, বা বলা যায় রাজেশের জন্য এটা একটা আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই ছিল না। মিস্টার শর্মা তো এটা ধুমধাম করে করতে চেয়েছিলেন, কিন্তু আরোহী আর তার মা সুধামা সরাসরি মানা করে দিয়েছিলেন। তারা একজন গার্ডকে নিজেদের জামাই হিসাবে সমাজের সামনে আনতে লজ্জা পাচ্ছিলেন। সুধাজির কাছে এই সম্পর্কটা ছিল তাদের সামাজিক সম্মানের ওপর একটা দাগের মতো। বাবা, তোমার কি জ্ঞান আছে? আরোহী বিয়ের আগে তার বাবার উপর চিৎকার করে বলেছিল, এই গার্ড, তুমি চাও আমি আমার সারা জীবন একটা দরজায় দাঁড়িয়ে থাকা মানুষের সাথে কাটাই? আমার বন্ধুরা কি বলবে? সমাজে আমাদের কি সম্মান বাকি থাকবে? বিয়ের পর রাজেশ শর্মা পরিবারের লাক্সারি বাংলোতে ঘর জামাই হিসেবে থাকতে এলো। বাংলোর চাকচিক্য আর বিলাসিতা কোনো রাজপ্রাসাদের থেকে কম ছিল না, কিন্তু রাজেশের জন্য এটা একটা সোনার খাঁচায় পরিণত হতে চলেছিল। প্রথম রাতেই যখন সে আরোহীর ঘরে গেল, আরোহী তাকে ঘেন্না ভরা চোখে দেখল এবং দরজাতেই আটকে দিল। ভেতরে আসা সাহস করো না, সে বিষাক্ত গলায় বলল। এই বিয়ে শুধু বাবার জেদের ফল। আমার কাছে তুমি একজন চাকরের বেশি কিছু নও, আর চাকরদের জায়গা মালিকের শোবার ঘরে হয় না, বুঝেছ? সে তার আলমারি থেকে কিছু পুরনো চাদর আর একটি বালিশ বের করে রাজেশের পায়ের কাছে ছুঁড়ে দিল। তোমার জায়গা স্টোর রুমে, আজ থেকে ওখানেই শবে। রাজেশ চুপচাপ সেখান থেকে চাদরগুলো তুলে নিয়ে চলে গেল। তার বুক অপমানে জ্বলে যাচ্ছিল, কিন্তু সে মুখে কোনো অসন্তোষ প্রকাশ হতে দিল না। এটাও পরীক্ষার অংশ, সে নিজেকে বোঝাল। স্টোররুমটা ধুলো আর পুরনো জিনিসে ভরা ছিল। এক কোণে জায়গা করে সে শুয়ে পড়ল। যে ছেলেটি মখমলের বিছানায় শুতো, আজ সে মেঝেতে পুরনো চাদর পেতে শুয়েছিল, কিন্তু তার চোখে ঘুম ছিল না, ছিল আগামীর চ্যালেঞ্জগুলোর কথা। পরদিন সকাল থেকেই রাজেশকে তার অকাত মনে করিয়ে দেওয়ার পালা শুরু হয়ে গেল। সুধাজি তাকে ভোরবেলাতেই জাগিয়ে দিলেন। ওরে বাবা, জামাইবাবু কি উঠেছেন? সূর্য মাথার ওপর উঠে গেছে। এখানে শ্বশুরবাড়িতে আরাম করতে আসনি। যাও, পুরো ঘরে ঝাড়ু পোছা করো। আর হ্যাঁ, শোনো, বাথরুমগুলো খুব নোংরা হয়ে গেছে, ওগুলোও পরিষ্কার করে দাও। রাজেশ কিছু না বলে ঝাড়ু তুলে নিয়ে কাজে লেগে গেল। সে প্রতিটি কাজ মন দিয়ে করত, কিন্তু প্রশংসা তো দূরের কথা, তাকে সব সময় কটু কথা শুনতে হতো। যদি রান্না করার সময় নুন একটু বেশি হয়ে যেত, তবে সুধাজি চিৎকার করে উঠতেন, আরে তুমি রান্না করতে জানো না নাকি? মনে হয় সারা জীবন অন্যদের ফেলে দেওয়া নুটিই খেয়েছ, পুরো রান্নাঘরটা বরবাদ করে দিলে। আরোহী তো তার সাথে কথা বলাটাকেও নিজের অপমান বলে মনে করত। সে তাকে ওরে গার্ড বা এই যে শোনো বলে ডাকত। ঘরের সব কাজ তাকে দিয়েই করানো হতো, বাসন ধোয়া, কাপড় কাচা, সবজি আনা, এমনকি তাদের পোষা কুকুরকে বেড়াতে নিয়ে যাওয়াও ছিল তার দায়িত্ব। সে জামাইয়ের চেয়ে বেতনহীন চাকরই বেশি হয়ে উঠেছিল। যদি বাড়ির লোকজন কোথাও বেড়াতে যেত, তবে তাকে সাথে নিতে তারা দ্বিধা করত। যদি নিয়েও যেত, তবে কড়া নির্দেশ থাকত সে যেন তাদের থেকে দূরে দূরে থাকে, যাতে কেউ বুঝতে না পারে সে তাদের জামাই। পার্টেতে তাকে গাড়ির দরজা খুলতে বলা হতো, যেন সে তাদের ড্রাইভার। আরোহীর কথাগুলো দিন দিন আরও বিষাক্ত হয়ে উঠছিল। গরিব বাপের গরিব ছেলে, নিজের সীমার মধ্যে থাকো, আমার বাবার শুক্রিয়া আদায় করো, যার জন্য তোমার মাথা গোজার থাই আর দুবেলা খাবার জুটছে, না হলে আজ হয়তো কোনো রাস্তায় ঘুরে বেড়াতে। রাজেশ সব চুপচাপ সহ্য করত। তার আত্মসম্মান তাকে প্রতি মুহূর্তে কষ্ট দিত। তার মন চিৎকার করে বলতে চাইত যে সে আসলে কে, কিন্তু সে তার বাবার দেওয়া কথায় দায়বদ্ধ ছিল। সে দেখতে চেয়েছিল যে মানবতা আর লোভের এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জেতে। তার আশা ছিল হয়তো একদিন আরোহী তার ধৈর্য আর মহত্ব বুঝতে পারবে। প্রতিদিন সকালে সে নিজেই আরোহীর জন্য লাঞ্চ বক্স তৈরি করত এবং তার অফিসে নিয়ে যেত।
কিন্তু তাকে কোম্পানির ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। আরোহী গেটের অন্য গার্ডকে আদেশ দিয়ে রেখেছিল যেন রাজেশকে বাইরেই আটকে রাখা হয়। সে কড়া রোদ বা বৃষ্টির মধ্যে গেটে অপেক্ষা করত যতক্ষণ না আরোহীর কোনো কর্মচারী এসে তার হাত থেকে টিফিনটা নিয়ে যেত। অনেক সময় আরোহী ইচ্ছাকৃতভাবে তাকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখত এবং তারপর ফোন করে বলত যে টিফিনের দরকার নেই, সে বাইরে থেকে অর্ডার করে নিয়েছে। এই সব দেখে অন্য গার্ডরাও তাকে নিয়ে হাসাহাসি আর মজা করত। রাজেশের জীবনটা একটা কুয়োর মতো হয়ে গিয়েছিল, যেখানে চারপাশ থেকে অপমান আর ঘেন্নার পাথর ছোড়া হচ্ছিল, আর সে মুখ বুজে সেই পাথরের চোট সয়ে যাচ্ছিল। সে সেই দিনটার অপেক্ষায় ছিল যখন এই পরীক্ষা শেষ হবে এবং সে নিজের আসল পরিচয় সূর্যের মতো জ্বলে উঠবে। কিন্তু সে জানত না যে সেই দিনের আগে তাকে অপমানের আগুনে আরও পুড়তে হবে। সময় তার নিজস্ব গতিতে এগিয়ে চলল। দিনগুলো সপ্তাহে আর সপ্তাহগুলো মাসে বদলে গেল। রাজেশের কাছে প্রতিটি নতুন দিন একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে আসত। শর্মাভিলার চার দেওয়ালের মধ্যে তার অস্তিত্ব একটা ছায়ার মতো হয়ে গিয়েছিল, এমন এক ছায়া যাকে সবাই লাথি মারা নিজের অধিকার বলে মনে করত। তার দৈনন্দিন রুটিন এখন ঠিক হয়ে গিয়েছিল। সকালে সবার আগে ওঠা, পুরো বাড়ি সাফ করা, সবার জন্য ব্রেকফাস্ট বানানো এবং তারপর আরোহীর লাঞ্চ তৈরি করা। এই সময় সুধাজির কটু কথাগুলো কোনো বিষাক্ত সুরের মতো তার কানে বাজতে থাকত। হাতটা একটু তাড়াতাড়ি চালাও, রানীর মতো কাজ করলে অফিসে কে যাবে? দেখো তো কাজটা কি সাধারণ করেছ? মুখ দেখে মনে হচ্ছে যেন বোঝা বয়ে বেড়াচ্ছ, খুব নাজুক দেখছি। রাজেশ এই কথাগুলোকে উপেক্ষা করতে শিখে গিয়েছিল। সে নিজের কাজ করত এবং চুপচাপ এক কোণে বসে থাকত। মিস্টার শর্মা এই সব দেখতেন, কিন্তু নিজের স্ত্রী আর মেয়ের সামনে তার কিছু করার থাকত না। তিনি রাজেশের প্রতি সহানুভূতি রাখতেন। কখনো কখনো একান্তে তার কাঁধে হাত রেখে বলতেন, বাবা, সব ঠিক হয়ে যাবে, আরোহী এখন বুঝছে না। কিন্তু তার এই কথাগুলো রাজেশের ক্ষতে মলম লাগানোর জন্য যথেষ্ট ছিল না। অপমানের সবচেয়ে তিতকুটে স্বাদ তাকে তখন নিতে হতো যখন বাড়িতে মেহমান আসত। তাকে পরিষ্কার বলে দেওয়া হতো সে যেন মেহমানদের সামনে না আসে, এবং যদি আসতেও হয় তবে নিজেকে যেন বাড়ির চাকর বলে পরিচয় দেয়। একবার আরোহীর কিছু বান্ধবী বাড়িতে এলো। তারা সবাই লিভিং রুমে বসে গল্প করছিল। রাজেশ কিচেনে সবার জন্য চা নাস্তা বানাচ্ছিল। সে যখন ট্রে নিয়ে বাইরে এলো তখন আরোহীর এক বান্ধবী জিজ্ঞেস করল, আরোহী, এই নতুন চাকরটা বেশ হ্যান্ডসাম তো? রাজেশ কিছু বলার আগেই আরোহী হেসে বলল, হ্যাঁ, বিশেষ কিছু না, গ্রাম থেকে এসেছে, কাজটাজ ঠিকঠাক করে নেয়। এটা শুনে রাজেশের মাথায় রক্ত চড়ে গেল। তার চোখে এক মুহূর্তের জন্য আগুনের ঝলক দেখা গেল, কিন্তু সে তৎক্ষণাৎ নিজেকে সামলে নিল। সে চুপচাপ সবাইকে নাস্তা পরিবেশন করে কিচেনে ফিরে গেল। সেই দিন সে প্রথমবার অনুভব করল যে তার ধৈর্য এবার ফুরিয়ে আসছে। আরোহীর ব্যবহার দিন দিন আরও নিষ্ঠুর হয়ে উঠছিল। সে প্রায়ই তার বিজনেস পার্টনার বিক্রম মালহোত্রার সাথে ফোনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলত। বিক্রম ছিল একজন ধূর্ত আর সুযোগ সন্ধানী মানুষ, যার নজর ছিল আরোহীর সম্পত্তি আর রূপ দুটোর ওপরই। আরোহী তার মিষ্টি কথায় ডুবে গিয়েছিল এবং তার প্রশংসা করতে থামত না। বিক্রম কত স্মার্ট, কত চার্মিং, সে জানে বিজনেস কিভাবে করতে হয়। সে প্রায়ই তার মাকে বলত এবং তারপর রাজেশের দিকে ঘেন্না ভরা নজর ছুড়ে বলত, আর এই একটা আছে যার কথা বলারও কোনো শিক্ষা নেই, কপাল কোথায় নিয়ে এসে ফেলল। রাজেশ এইসব শুনত আর বুঝত। বিক্রমের উদ্দেশ্য তার ভালো ঠেকছিল না। সে একবার মৃদু স্বরে আরোহীকে বোঝানোর চেষ্টাও করেছিল, আরোহী, বিজনেসে সবার ওপর চোখ বন্ধ করে ভরসা করা উচিত নয়। তার এই উপদেশ আরোহীর অহংকারে চোট দিয়েছিল। সে তার ওপর ফেটে পড়ল, তুমি আমাকে বিজনেস শেখাবে? তুমি একজন সাধারণ গার্ড। আয়নায় নিজের চেহারা দেখেছ? যে কাজ তোমাকে দেওয়া হয়েছে সেটুকুই করো, আমার ব্যাপারে মাথা গলাতে এসো না। রাজেশের জন্য সবচেয়ে কঠিন মুহূর্তগুলো তখন হতো যখন সে রাতে ক্লান্ত হয়ে তার স্টোর রুমে শুতে যেত। একাকিত্ব আর অপমানের অনুভূতি তাকে ঘিরে ধরত। সে নিজের পুরনো জীবনের কথা মনে করত, বন্ধুদের কথা, বাবার ভালোবাসা, সেই সম্মান যা সে সব জায়গায় পেত। কখনো কখনো তার মন চাইত সব ছেড়ে ফিরে যেতে, বাবাকে বলে দিতে যে এই পরীক্ষা তার সহ্যশক্তির বাইরে। কিন্তু তখনই বাবার মুখটা মনে আসত, তার বিশ্বাসের কথা মনে আসত, এবং সে নিজেকে শক্ত করত। সে প্রায়ই রাতে ছাদে গিয়ে বসে থাকত আর কোয়েম্বাটোর শহরের আলো দেখত। এই শহর লাখো মানুষের আশার বোঝা বয়ে দাঁড়িয়েছিল। হয়তো সেও তাদের মধ্যে একজন ছিল যে সুন্দর ভবিষ্যতের আশায় আজকের অন্ধকার পার করছিল। একদিন মিস্টার শর্মার শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেল। তার হার্ট অ্যাটাক হলো এবং দ্রুত হাসপাতালে ভর্তি করতে হলো।
সেই কঠিন সময়ে যখন আরোহী আর তার মা দিশেহারা হয়ে গিয়েছিল, রাজেশই সব সামলেছিল। সে মিস্টার শর্মাকে হাসপাতালে নিয়ে দৌড়ঝাঁপ করল, ডাক্তারদের সাথে কথা বলল, ওষুধের ব্যবস্থা করল এবং রাতভর তাদের সাথে হাসপাতালে থাকল। সে একজন ছেলের মতো দায়িত্ব পালন করল। মিস্টার শর্মার চোখে তার জন্য কৃতজ্ঞতার জল ছিল। তিনি আরোহীকে বললেন, দেখো মা, আজ যদি রাজেশ না থাকত তবে জানি না আমার কি হতো। এটাই ওর মাহাত্ম্য। সেই মুহূর্তের জন্য হয়তো আরোহীর মনে রাজেশের প্রতি সামান্য নরম ভাব এসেছিল, কিন্তু এই ভাব বেশিক্ষণ টেকেনি। মিস্টার শর্মার অবস্থার উন্নতি হতেই আরোহী আর তার মা আবার তাদের পুরনো স্বভাবে ফিরে এলো। তাদের কাছে রাজেশের এই কাজটাও একটা চাকরের দায়িত্ব পালনের মতোই ছিল। এই ঘটনাটি রাজেশের জন্য এক চূড়ান্ত মোড় ছিল। সে বুঝে গিয়েছিল যে আরোহী আর তার মা কখনো বদলাবে না। তাদের চোখে অহংকার আর টাকার এমন এক পর্দা পড়েছিল যে তারা মনুষ্যত্ব দেখতেই পায় না। সে বুঝতে পারল যে এবার জল মাথার ওপর দিয়ে চলে গেছে। তার ধৈর্যের বাঁধ ভাঙার মুখে ছিল। হাসপাতালের ঘটনার পর রাজেশের ভেতরে এক অদ্ভুত শান্তি আর এক অদ্ভুত ঝড় একসাথে চলছিল। শান্তি এই জন্য যে সে নিজের কর্তব্য পালন করেছে, এবং ঝড় এই অনুভূতির যে আর সহ্য করা যাচ্ছে না। সে তার বাবার সাথে ফোনে কথা বলল। পুরো ঘটনা না জানিয়ে শুধু এটুকু বলল যে সে শীঘ্রই নিজের পরীক্ষা শেষ করে ফিরে আসবে। আমি তোমার জন্য গর্বিত বাবা, অমরজিৎ বর্মা বলেছিলেন। মনে রেখো, সোনা পুরেই খাঁটি হয়। বাবার এই কথাগুলো তাকে আরও শক্তি দিল। এখন সে কেবল এক অসহায় স্বামী বা ঘরজামাই ছিল না, সে ছিল এমন এক মানুষ যে নিজের আত্মসম্মানের শেষ লড়াই লড়ার জন্য প্রস্তুত হচ্ছিল। সেদিনও রোজকার মতো সে সকালে উঠল, সব কাজ সারল, ব্রেকফাস্ট বানালো এবং আরোহীর জন্য লাঞ্চ প্যাক করল। আজ তার হাত কাঁপছিল না বা মুখে কোনো বিষণ্ণতা ছিল না। তার মুখে ছিল এক দৃঢ় সংকল্পের ছাপ, এমন এক ভাব যা দেখে হয়তো সুধাজিও এক মুহূর্তের জন্য অস্বস্তি অনুভব করলেন। কিন্তু তিনি রোজকার মতো তাকে খোঁটা দিয়ে নিজের মন হালকা করে নিলেন। রাজেশ লাঞ্চ বক্স নিয়ে মেগা ফিনান্স সলিউশনসের ইমারতের দিকে চলল। আজ তার মন খুব অশান্ত ছিল। তার ভেতরে এক অদ্ভুত উত্তেজনা হচ্ছিল, যেন খুব খারাপ কিছু বা হয়তো খুব বড় কিছু হতে চলেছে। সে কোম্পানির গেটে পৌঁছাল। রোজকার মতো অন্য গার্ড তাকে ওখানেই আটকে দিল। এখানে অপেক্ষা করুন সাহেব, ম্যাডাম এখনও কাউকে পাঠাননি। রাজেশ চুপচাপ একপাশে দাঁড়িয়ে পড়ল। সময় পেরোতে লাগল। 1 ঘণ্টা হলো, তারপর 2 ঘণ্টা। রোদ তেতে উঠেছে এবং রাজেশের কপালে ঘামের ফোঁটা চিকচিক করছিল, কিন্তু সে নিজের জায়গা থেকে নড়ল না। সে আরোহীকে ফোন করার চেষ্টা করল, কিন্তু সে ফোন কেটে দিল। ঠিক তখনই কোম্পানির এক কর্মচারী বাইরে এলো এবং রাজেশকে দেখে বলল, আরে তুমি এখনও এখানে দাঁড়িয়ে আছো? আরোহী ম্যাডাম তো তার পার্টনারের সাথে কেবিনে লাঞ্চ করছেন। তিনি বললেন আজ টিফিনের দরকার নেই। এটা শুনে রাজেশ একটা ধাক্কা খেল। আরোহী তাকে কয়েকবার ফোন করে জানানোর প্রয়োজনও মনে করল না, কিন্তু তার মনে একটা প্রশ্ন জাগল, সে যদি লাঞ্চই করবে তবে টিফিন নিতে মানা করল কেন? আর সেই কর্মচারী বলছিল যে সে তার পার্টনারের সাথে লাঞ্চ করছে। তার বিক্রম মালহোত্রার মুখটা মনে পড়ল। এক অজানা আশঙ্কায় তার মন ভরে গেল। সে একটা সিদ্ধান্ত নিল, আজ সে নিয়ম ভাঙবে। সে ভেতরে যাবে এবং দেখবে আসলে কি চলছে। সে গেটে দাঁড়িয়ে থাকা গার্ডকে বলল, আমাকে ভেতরে যেতে হবে, ম্যাডামের সাথে দেখা করব। পাগল হয়ে গেলে নাকি? গার্ড হাসল, তোমাকে ভেতরে যাওয়ার অনুমতি নেই, ভুলে গেলে? রাজেশ তার দিকে এমন ঠান্ডা চোখে তাকালো যে গার্ড এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেল। আমি শেষবার বলছি, আমাকে ভেতরে যেতে দাও। তার গলায় এমন এক অধিকার ছিল যে গার্ড কিছু বলতে পারল না এবং চুপচাপ সরে দাঁড়াল। রাজেশ দ্রুত ইমারতের ভেতরে ঢুকল। রিসেপশনে বসা মেয়েটি তাকে দেখে চিৎকার করে উঠল, এই যে গার্ড, কোথায় ঢুকছেন? কিন্তু রাজেশ তার পরোয়া করল না এবং সরাসরি লিফটের দিকে এগিয়ে গেল। সে জানত আরোহীর কেবিন টপ ফ্লোরে। সমস্ত কর্মচারীরা তাকে অবাক হয়ে দেখছিল। একজন সাধারণ গার্ডের এভাবে নির্ভীকভাবে ভেতরে আসা তাদের কাছে আশ্চর্যের বিষয় ছিল। সে লিফট থেকে বেরোল এবং সরাসরি আরোহীর কেবিনের দিকে গেল। কেবিনের দরজাটি কাঁচের ছিল, যার উপর একটি হালকা পর্দা ঝুলছিল। পর্দার ফাঁক দিয়ে যে দৃশ্য সে দেখল তা দেখে রাজেশের চোখ লাল হয়ে গেল। ভেতরে আরোহী নিজের চেয়ারে নয়, বরং সোফায় বিক্রম মালহোত্রার কোলে বসেছিল। তারা দুজনে একে অপরের খুব কাছে ছিল। বিক্রম নিজের হাতে তাকে খাইয়ে দিচ্ছিল এবং তারা দুজনে হাসাহাসি করছিল। তাদের আচরণ কোনোভাবেই প্রফেশনাল ছিল না। সেই দৃশ্য যে কোনো স্বামীর জন্য অসহনীয় ছিল। রাজেশ গত কয়েক মাসে যা সহ্য করেছিল, অপমান, খোটা, যন্ত্রণা, সেসব একটা আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। তার হাত থেকে ধরা টিফিন বক্সটি মেঝেতে পড়ে গেল এবং বিকট শব্দ হল। শব্দ শুনে ভেতরে বসা আরোহী আর বিক্রম চমকে গেল। তারা দরজার দিকে তাকাল। দরজায় রাজেশকে দাঁড়িয়ে থাকতে দেখে আরোহীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাজেশ দরজা এক ঝটকায় খুলল এবং ভেতরে ঢুকে গেল। তার চোখ আগুনের মতো জ্বলছিল। কি হচ্ছে এখানে?
সে চিৎকার করে উঠল। তার গলায় যন্ত্রণা আর রাগ ভরা ছিল। তুমি আমার স্ত্রী আরোহী, আর তুমি এই লোকের সাথে এখানে এই সব? বিক্রম ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আরোহীও তড়গড়ি করে তার থেকে দূরে সরে গেল। রাজেশ, তোমার সাহস কি করে হলো আমার কেবিনে অনুমতি ছাড়া ঢোকার? আরোহী নিজের ঘাবড়ে যাওয়া ভাবটাকে রাগের মুখোশের আড়ালে ঢাকার চেষ্টা করে বলল। আমার সাহস? রাজেশ হাসল, কিন্তু সেই হাসিতে কষ্ট ছিল। সাহসের কথা তুমি বলছ? আমি ওখানে গেটে 2 ঘন্টা ধরে রোদে দাঁড়িয়ে তোমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছিলাম, আর তুমি এখানে এর সাথে? রাজেশের রাগ লাগামহীন হয়ে গেল। সে এগিয়ে গিয়ে বিক্রমের কলার ধরে ফেলল। তোর সাহস কি করে হলো আমার বউকে ছোঁয়ার? আর কেউ কিছু বুঝে ওঠার আগেই রাজেশ বিক্রমের গালে এক কষিয়ে থাপ্পড় মারল। থাপ্পড়ের শব্দ পুরো কেবিনে প্রতিধ্বনিত হল। থাপ্পড়ের রেশ এখনও কাটেনি যে আরোহীর রাগ সপ্তম আকাশে চড়ে গেল। নিজের প্রেমিককে নিজের স্বামীর হাতে মার খেতে দেখা তার অহংকারে সবচেয়ে বড় আঘাত ছিল। সে নিজের জায়গা থেকে উঠে দাঁড়াল। তার মুখ ঘেন্নায় লাল হয়ে গিয়েছিল। তোমার এতটা সাহস? সে চিৎকার করল এবং পুরো শক্তি দিয়ে রাজেশের গালে এক থাপ্পড় মারল। সেই থাপ্পড় রাজেশের গালে নয়, বরং তার আত্মসম্মানে লেগেছিল। সেই থাপ্পড়টি ছিল সেই শেষ সুতোটা ছিনে যাওয়া যা তার ধৈর্যকে এ পর্যন্ত বেঁধে রেখেছিল। মাসের পর মাস জমে থাকা রাগ, অপমান আর যন্ত্রণা তার চোখে লাভা হয়ে ফেটে পড়ল। তোমার মতো গরিবদের তো আমি কখনো বিয়েই করতাম না। আরোহী বিষ উগরে দিচ্ছিল। সে তো আমার বাবার চোখে তোমার মধ্যে না জানি কি দেখেছিল যে এই মরা সাপ আমার গলায় ঝুলিয়ে দিল। ভিখারি, তোর এতটা অওকাত যে তুই বিক্রমের গায়ে হাত তুলিস? নিজের অওকাতে থাক, বুঝেছিস? ভুলে যাস না যে কাল পর্যন্ত তুই রাস্তায় ঘুরে বেড়াতাস। শুক্রিয়া কর যে আমরা তোকে আমাদের ঘরে আশ্রয় দিচ্ছি, না হলে দুবেলা ভাতের জন্য ছটফট করতিস। প্রতিটি শব্দ রাজেশের বুকে তীরের মতো বিচ্ছিল। ভিখারি, রাস্তার লোক, অকাত, এইসব শুনে রাজেশের মুখে এক অদ্ভুত ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। তার চোখে এখন আর যন্ত্রণা ছিল না, ছিল এক ঠান্ডা উদাসীন আগুন। সে ধীরে ধীরে নিজের পকেট থেকে মোবাইল বের করল এবং একটি নম্বর ডায়াল করল। কিছু সেকেন্ড পর ওপাশ থেকে আওয়াজ এলো, জি স্যার। সঞ্জয়, আমাকে অবিলম্বে মেগা ফিন্যান্স সলিউশনসের সব তথ্য চাই। এই কোম্পানির মালিক গোপাল শর্মার সব ফিনান্সিয়াল ডিটেলস, লোন, শেয়ার হোল্ডিং সবকিছু 15 মিনিটের মধ্যে। আরোহী আর বিক্রম এইসব শুনে অবাক হয়ে গেল। এই গার্ড কার সাথে কথা বলছে? আর হ্যাঁ সঞ্জয়, বর্মা ইন্ডাস্ট্রিজের সব বোর্ড মেম্বারদের এখনই এমার্জেন্সি মিটিংয়ের জন্য ডাকো, আমি ফিরে আসছি। ফোন কেটে রাজেশ আরোহীর দিকে তাকাল। তার চোখে এখন সেই দুর্বলতা ছিল না যা কয়েক মাস ধরে ছিল। তার চোখে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস আর অধিকার। অকাত? সে নিচু কিন্তু ধারালো গলায় বলল, তুমি আমাকে আমার অকাত বোঝাচ্ছ? সে নিজের পকেট থেকে একটি ভিজিটিং কার্ড বের করল এবং আরোহীর সামনে টেবিলে রেখে দিল। কার্ডে লেখা ছিল রাজেশ বর্মা, সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, বর্মা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। আরোহীর মুখ দেখার মতো হয়েছিল। তার চোখ বড় বড় হয়ে গেল। হাত থেকে কার্ডটি মেঝের ওপর পড়ে গেল। কি আর কি এটা? সে তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করল। ইয়ার্কি? রাজেশ ঠান্ডা হাসি হাসল। গত 6 মাস ধরে ইয়ার্কি তোমার বাড়িতে চলছিল আরোহী। যখন তুমি আমাকে দিয়ে বাসন মাজাতে, যখন তোমার মা আমাকে দিয়ে টয়লেট পরিষ্কার করাতো, যখন তুমি আমাকে গেটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিয়ে রাখতে, ওটা ছিল ইয়ার্কি। কিন্তু আসল কথা হলো, আমি রাজেশ বর্মা, অমরজিৎ বর্মার ছেলে, বর্মা ইন্ডাস্ট্রিজের মালিক, যা টার্নওভার তোমার বাবার কোম্পানির চেয়ে 50 গুণ বেশি। যে কোম্পানিতে তুমি কাজ করো সেটা আমি চাইলে একটা ফোন কলে কিনে নিতে পারি। বিক্রমের মুখের রং উড়ে গিয়েছিল। সে নিজের ফোন বের করল এবং তৎক্ষণাৎ গুগলে ভার্মা ইন্ডাস্ট্রিজ সার্চ করল। যে ছবি আর নিউজ আর্টিকেলগুলো সামনে এলো তাতে রাজেশের ছবি পরিষ্কার দেখা যাচ্ছিল। বিজনেস ম্যাগাজিনের কাভারে, ইন্টারভিউতে, অ্যাওয়ার্ড সেরিমনিতে। ইন্ডিয়াজ মোস্ট প্রমিসিং ইয়াং অন্টারপ্রেনার, ভার্মা ইন্ডাস্ট্রিজ পোস্টস রেকর্ড 5,000 crore প্রফিট, রাজেশ ভার্মা দ্য বিলিয়নিয়ার ইন হিজ 30s। বিক্রমের হাত থেকে ফোনটি পড়ে গেল। আরোহীর চোখ দিয়ে জল পড়তে লাগল। কিন্তু এগুলো অনুশোচনার জল ছিল না, এগুলো ছিল রাগ আর অহংকার চূর্ণ হওয়ার জল। তাহলে এই সব নাটক ছিল? সে কাপা গলায় জিজ্ঞেস করল। তুমি আমাকে বোকা বানালে? রাজেশ গম্ভীর গলায় জবাব দিল, নাটক না আরোহী, এটা আমার পরীক্ষা ছিল। আমার বাবা আমাকে শিখিয়েছিলেন যে টাকা আর পদই সবকিছু নয়। মানুষের আসল পরিচয় তখন হয় যখন তার কাছে কিছু থাকে না। আমি এটা দেখতে চেয়েছিলাম যে যারা আমাকে ভালোবাসে তারা কি শুধু আমার টাকা আর নামের জন্য ভালোবাসে, নাকি আমার মনুষ্যত্বের জন্য। আর তুমি আমার প্রশ্নের জবাব দিয়ে দিলে।
তুমি আমাকে চাকর ভাবলে, ভিখারি ভাবলে, অপমান করলে, আর সবচেয়ে বড় কথা, তুমি একজন স্বামীর মন ভাঙলে, যে তোমার জন্য প্রতিদিন ভালোবাসা দিয়ে খাবার বানাতো, তোমার খুশির জন্য প্রতিটি অপমান সহ্য করত। আরোহীর হাঁটু দুর্বল হয়ে এলো, সে চেয়ারে বসে পড়ল। রাজেশ, আমাকে ক্ষমা করে দাও, আমি জানতাম না। তুমি কি জানতে না আরোহী, যে আমি ধনী? রাজেশ তার কথা মাঝপথে থামিয়ে দিল। তাহলে আমি যদি সত্যি গরিব হতাম, তবে কি তোমার এই ব্যবহার ঠিক ছিল? একজন গরিব মানুষের কি আত্মসম্মান থাকে না? তার মনে কি কষ্ট হয় না? তাকে কি সম্মান দেওয়া উচিত নয়? ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। রাজেশ আবার ফোন বের করল এবং অন্য একটি নম্বর ডায়াল করল। হ্যালো পাপা। ওপাশ থেকে অমরজিৎ বার্মার গলা শোনা গেল। হ্যাঁ বাবা, সব ঠিক আছে তো? জি পাপা, আমি আমার পরীক্ষা শেষ করেছি, আজ আমি বাড়ি ফিরে আসছি, আসল বাড়ি। খুব ভালো বাবা, আমি জানতাম তুমি এটা করতে পারবে। তুমি কি শিখলে? আমি শিখলাম পাপা, যে মনুষ্যত্ব, সম্মান আর চরিত্র এইসব টাকা দিয়ে কেনা যায় না। বিক্রমের মুখের রং উড়ে গিয়েছিল। সে নিজের ফোন বের করল এবং তৎক্ষণাৎ গুগলে ভার্মা ইন্ডাস্ট্রিজ সার্চ করল। যে ছবি আর নিউজ আর্টিকেলগুলো সামনে এলো, তাতে রাজেশের ছবি পরিষ্কার দেখা যাচ্ছিল। বিজনেস ম্যাগাজিনের কাভারে, ইন্টারভিউতে, অ্যাওয়ার্ড সেরিমনিতে। ইন্ডিয়াজ মোস্ট প্রমিসিং ইয়াং অন্টারপ্রেনার, ভার্মা ইন্ডাস্ট্রিজ পোস্টস রেকর্ড 5,000 crore প্রফিট, রাজেশ ভার্মা দ্য বিলিয়নিয়ার ইন হিজ 30s। বিক্রমের হাত থেকে ফোনটি পড়ে গেল। আরোহীর চোখ দিয়ে জল পড়তে লাগল। কিন্তু এগুলো অনুশোচনার জল ছিল না, এগুলো ছিল রাগ আর অহংকার চূর্ণ হওয়ার জল। তাহলে এই সব নাটক ছিল? সে কাপা গলায় জিজ্ঞেস করল। তুমি আমাকে বোকা বানালে? রাজেশ গম্ভীর গলায় জবাব দিল। নাটক না আরোহী, এটা আমার পরীক্ষা ছিল। আমার বাবা আমাকে শিখিয়েছিলেন যে টাকা আর পদই সবকিছু নয়। মানুষের আসল পরিচয় তখন হয় যখন তার কাছে কিছু থাকে না। আমি এটা দেখতে চেয়েছিলাম যে যারা আমাকে ভালোবাসে তারা কি শুধু আমার টাকা আর নামের জন্য ভালোবাসে, নাকি আমার মনুষ্যত্বের জন্য। আর তুমি আমার প্রশ্নের জবাব দিয়ে দিলে। তুমি আমাকে চাকর ভাবলে, ভিখারি ভাবলে, অপমান করলে, আর সবচেয়ে বড় কথা, তুমি একজন স্বামীর মন ভাঙলে, যে তোমার জন্য প্রতিদিন ভালোবাসা দিয়ে খাবার বানাতো, তোমার খুশির জন্য প্রতিটি অপমান সহ্য করত। আরোহীর হাঁটু দুর্বল হয়ে এলো, সে চেয়ারে বসে পড়ল। রাজেশ, আমাকে ক্ষমা করে দাও, আমি জানতাম না। তুমি কি জানতে না আরোহী, যে আমি ধনী? রাজেশ তার কথা মাঝপথে থামিয়ে দিল। তাহলে আমি যদি সত্যি গরিব হতাম, তবে কি তোমার এই ব্যবহার ঠিক ছিল? একজন গরিব মানুষের কি আত্মসম্মান থাকে না? তার মনে কি কষ্ট হয় না? তাকে কি সম্মান দেওয়া উচিত নয়? ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। রাজেশ আবার ফোন বের করল এবং অন্য একটি নম্বর ডায়াল করল। হ্যালো পাপা। ওপাশ থেকে অমরজিৎ বার্মার গলা শোনা গেল। হ্যাঁ বাবা, সব ঠিক আছে তো? জি পাপা, আমি আমার পরীক্ষা শেষ করেছি, আজ আমি বাড়ি ফিরে আসছি, আসল বাড়ি। খুব ভালো বাবা, আমি জানতাম তুমি এটা করতে পারবে। তুমি কি শিখলে? আমি শিখলাম পাপা, যে মনুষ্যত্ব, সম্মান আর চরিত্র এইসব টাকা দিয়ে কেনা যায় না। রাজেশ পরদিন ডিভোর্স পেপার পাঠিয়ে দিল। সবকিছু শান্তিতে মিটে গেল। সে মিস্টার শর্মার সাথে দেখা করার জন্য সময় বের করল এবং তাকে বোঝালো যে তার কোনো দোষ ছিল না। আপনি একজন ভালো মানুষ স্যার, কিন্তু কখনো কখনো আমাদের আপনজনরাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। মিস্টার শর্মার চোখে জল ছিল। আমাকে ক্ষমা করে দাও বাবা। রাজেশ হাসল। আপনার ক্ষমা চাওয়ার দরকার নেই, আপনি আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছেন। কয়েক মাস পর রাজেশ বর্মা ইন্ডাস্ট্রিজের দায়িত্ব নিজের হাতে নিল। সে কোম্পানিকে নতুন উচ্চতায় নিয়ে গেল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সে নিজের কোম্পানিতে একটি নতুন নিয়ম বানাল। প্রতিটি কর্মচারী সমান সম্মান পাবে, সে সিইও হোক বা পিয়ন। আরোহী ঘটনা থেকে শিক্ষা নিল। সে নিজের জীবন বদলে ফেলল, অহংকার ত্যাগ করল এবং একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করল। কিন্তু রাজেশের সাথে যে সম্পর্কটা ভেঙে গিয়েছিল, তার কোনোদিন জোড়া লাগল না। গল্পের শেষ এখানেই নয়, এটা ছিল এক নতুন শুরু, রাজেশের জন্য, আরোহীর জন্য এবং প্রতিটি সেই মানুষের জন্য যারা এই গল্প শুনবে। মানুষের পরিচয় তার টাকা বা পদ দিয়ে নয়, বরং তার চরিত্র আর ব্যবহার দিয়ে হয়। কাউকে তার আর্থিক অবস্থা দিয়ে বিচার করবেন না। প্রতিটি মানুষ সম্মানের যোগ্য।